চার্লস ডারউইন দেখছে পরীক্ষা করে যে জেনারেশন আফটার জেনারেশন, সেভারাল জেনারেশন পরে একই স্পিসিসের মধ্যে কোনো না কোনো ধরনের একটা পরিবর্তন চলে আসে। এই পরিবর্তনটা এমনি এমনি আসে না, কিন্তু প্রসেস থ্রু এ প্রসেস অফ ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। সেই প্রাকৃতিক নির্বাচনটা কি? প্রাকৃতিক নির্বাচনটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে মানুষ বা যে কোনো প্রাণী তাকে, শুনতে পাচ্ছেন? মানুষ অথবা যে কোনো প্রাণীকেই প্রকৃতির মধ্যে বেঁচে থাকতে হয়, তার থাকার জন্য তার নিজস্ব যোগ্যতা তাকে তৈরি করতে হয়। যে যোগ্য হবে সে টিকে থাকবে, যার ইমিউনিটি বেশি টিকে থাকবে। যেমন এখন আমরা করোনা ভাইরাসের, আমরা খালি ইমিউনিটির কথা বলি, অর্থাৎ তার জিনের শক্তি যার বেশি সে টিকে থাকবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়া সে চার্লস ডারউইন দেখিয়েছে যে এনিম্যাল ওয়ার্ল্ডের মধ্যে কোনো কোনো স্পিসিসের মধ্যে এইভাবে থ্রু এ প্রসেস অফ ন্যাচারাল সিলেকশন একটা পর্যায়ে এমন পরিবর্তন হয়েছে যে পরিবর্তনের ফলশ্রুতি হিসাবে এনিম্যাল ম্যানে রূপান্তরিত হয়েছে, হোমোসেপিয়েন্সে রূপান্তরিত হয়েছে। এই জায়গাটা হলো ইম্পর্টেন্ট। এটা হলো বায়োলজিক্যাল ইভলিউশনের কথা, যে প্রাকৃতিক পদ্ধতিতে হারবার্ট স্পেন্সার ওটার উপর ভর করে উনি বলতে চাইলেন, যদি প্রাকৃতিক জগতে অর্থাৎ বায়োলজিক্যাল বা জীব জগতে আমরা এই ধরনের একটা পরিবর্তন দেখি হয়, যেমন যেমন একটা ছোট্ট একটা সুন্দর ঘটনাকৃতির একটা পেলব একটা ডিম থেকে একটা বাচ্চা তৈরি হয়, সেই বাচ্চা থেকে আবার বাচ্চা, আবার বাচ্চা, আবার বাচ্চা, এইভাবে প্রসেসটা আগায় যায়। এবং এই জায়গাটাই খালি ইন্সপায়ারিং জায়গা, যে সোসাইটির মধ্যে যে এককোষী জীবন থেকে যদি বহুকোষী জীবনে রূপান্তর ঘটতে পারে, তাহলে সোসাইটিরও কোনো একটা সময়ে খুবই সিম্পল ছিল। ডিম যেরকম একটা সিম্পল, তা দেওয়ার পর একটা কমপ্লেক্স রূপান্তর হয়। কমপ্লেক্সটা কি? ডানালা, চৌকালা, পালা একটা জীবে রূপান্তরিত হয় ডিমটা, তা দেওয়ার ফলশ্রুতিতে। ঠিক একইভাবে চার্লস ডারউইনকে তার যে দর্শন, সেই দর্শনকে দর্শনের সাথে সামঞ্জস্য রেখে হারবার্ট স্পেন্সার একটা তথ্য আনলেন সোশ্যাল ইভলিউশনের ক্ষেত্রে। সোশ্যাল ইভলিউশনটা তার মতে যে সোসাইটিটা আমরা এই যে এই এখন যে সমাজ দেখছি, এই সমাজটা এরকম ছিল না। কোন একটা সময় এটা ছিল অত্যন্ত সরল সহজ একটা গঠন ছিল। মানুষ মানুষের সাথে কোনো ঝগড়া ফেসাদ করতো না, কোন রকমের ঝগড়া ফেসাদ বা কোনো সমস্যা কোনো রকমের জটিলতা ছিল না। মানুষ সহজেই মানুষকে বিশ্বাস করত, মানুষ একজন না খেয়ে আরেকজনকে খাওয়াতো, যা কিছু পেত শেয়ার করতো, এরকম একটা সিম্পল একটা সোসাইটি ছিল, যেটাকে সে বলছে যে প্রিমিটিভ সোসাইটিতে যদি আমরা দেখি আদিম সমাজগুলোতে, সে আদিম সমাজগুলোতে যখন মানুষ উৎপাদন করেনি, যখন মানুষ প্রকৃতির থেকে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, তখন কিন্তু প্রকৃতির মধ্যে যা কিছু যেভাবে পাওয়া যেত সে সেভাবেই গলদগরণ করত, সে সেভাবেই খেত, সেভাবেই ব্যবহার করত। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা গ্র্যাজুয়ালি ধীরে 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 দেখা গেল যে একটা সরল অবস্থা থেকে জটিল থেকে জটিলতর অবস্থায় রূপান্তরিত হয়েছে হয়। এই যে জটিল থেকে জটিল যে সমাজও এরকম আমরা জটিল দেখতে হতে দেখি, একটা সহজ সরল অবস্থা থেকে। আমরা গ্রামের দিকে তাকাইলে দেখি যে গ্রাম কত সহজ সরল, একজন মানুষ কথা বলে যে মুরব্বী, সে সবাই শুনে যায় এইভাবে, তাদের আচার অভ্যাস গুলো করছে। সেই জায়গা থেকে এখন একটা ঘরের মধ্যে দেখা যায় যে একটা ডিসিমিলারিটি ওভার সিমিলারিটি, যে ওখানে একটা সমসত্ব, এক হোমোজেনিটি দেখা যাচ্ছে গ্রামীণ জীবনে, সেটা হেটেরোজেনিটিতে রূপান্তরিত হচ্ছে শহুরে জীবনে এসে। এই যে কমপ্লেক্সিটিস গুলা, এগুলোই হলো একটা
পরিবর্তন ওভার টাইম, সময়ের সময়ের সাথে সাথে দীর্ঘ থাকে। এখন এই যে ইভলিউশনটা, এই ইভলিউশনটা শুরুটা যদি আমরা মানুষের দিকে তাকাই, পৃথিবীর রিভলিউশন হয়েছে, সেটা এক ধরনের আলোচনা পর্যালোচনার বিষয়। ভূতাত্ত্বিক ইভলিউশন হয়েছে। আমরা যদি কনসার্ন থাকি আজকের ক্লাসে যে মানব জাতির রিভলিউশনটা আমরা কিভাবে দেখি, মানব জাতির ধারণা করা হয়ে থাকে যে মডার্ন হোমোসেপিয়ান্স যাদেরকে বলা হয় মানুষ, তারা ফার্স্ট অ্যাপিয়ার্ড বিটুইন 200 ইয়ার্স টু 300 ইয়ার্স ব্যাক, যে 3 লক্ষ থেকে 2 লক্ষ বা 2 লক্ষ বছর আগে মানুষ এপিয়ার করে, হোমোসেপিয়ানদের এপিয়ারেন্স আমরা লক্ষ্য করি বা পৃথিবীতে দেখা যায়, এন্ড ডেভেলপড ক্যাপাসিটি ফর ল্যাঙ্গুয়েজ অ্যাবাউট 50,000 ইয়ার্স। এবং আমরা যে ভাষা, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করছি, এই ভাষা মানুষ শিখে ব্যবহার করে 50,000 বছর আগে। এটা কিন্তু খুব বেশি না। পৃথিবীর জন্ম কিন্তু তারও আরো প্রায় 4.5 বিলিয়ন ইয়ার্স বিফোর পৃথিবীর জন্ম হয়েছে, এবং সেখানে এরকম প্রাণীর আবির্ভাব ঘটেছে। তারপরে সেই প্রাণীগুলো রূপান্তরিত হয়ে ইভলিউশনের মাধ্যমে একসময় মানুষে রূপান্তরিত হয়েছে, হোমোসেপিয়েন্সে। সেই হোমোসেপিয়েন্স হলো মানুষের প্রজাতি, এবং এই হোমোসেপিয়েন্স শুরু করেছে তাদের যাত্রা 2 থেকে 2.5-3 লক্ষ বছর আগে, এবং সেখান থেকে শুরু করে তারা জীবন প্রকৃতির রাজ্যে বিচরণ করেছে। সেখান থেকে তারা ভাষা শিক্ষা করেছে, অর্থাৎ কমিউনিকেশনটা, কমিউনিকেট করার, একজনের সাথে আরেকজনের ফর্মাল কমিউনিকেশন করার মতো ব্যবস্থা তারা করেছে 50,000 বছর আগে। যাই হোক না কেন, আমরা যদি সোশিও কালচারাল ইভলিউশনটা দেখি, তাইলে সেটার বয়স খুব বেশি না, সেটা 10,000 বছর। 10,000 বছর পূর্বে থেকে, এটা অ্যাপ্রক্সিমেট সময়, অ্যাপ্রক্সিমেটলি 10,000 বছর আগে থেকে এই আমরা সোশিও কালচারাল বা সমাজ সাংস্কৃতিক যে ইভলিউশনটা বা বিবর্তনটা আমরা লক্ষ্য করি। ফ্রম হান্টিং এন্ড গ্যাদারিং যে সোসাইটি, শিকার এবং সংগ্রহ অর্থনীতির ভিত্তিক যে মানুষ ছিল, সেই মানুষের সেই সময়টা 10,000 বছর আগের থেকে শুরু হয়েছে। এবং এই 10,000 বছর আগের এই সমাজ, এই মানুষগুলো তাদের অবস্থার পরিবর্তন করেছে ফ্রম সিম্পল লাইফ টু নিওলিথিক রিভলিউশন। নিওলিথিক রিভলিউশন, সিম্পল লাইফ, তখন সিম্পল লাইফ ইন দ্যাট সেন্স, যখন মানুষ শুরু করেছে, তখন তার সমাজ, তার যে সাংস্কৃতিক বিবর্তন, সেই সাংস্কৃতিক বিবর্তনটা হয়েছে শুরুর সময় খুবই ভেরি সিম্পল ছিল। প্রকৃতির জগতে আমি আগেও বলছি, যা যে অবস্থায় পেত সেই অবস্থায় তারা গলদরণ করত, যা যে অবস্থায় পেত সে অবস্থায় তারা ব্যবহার করতো, এটাকে পরিবর্তন করতে জানতো না। এইটা পরিবর্তনের সুযোগটা আসে থ্রু প্যালিওলিথিক period to Neolithic revolution caused by invention of agriculture and cattle. Hello? স্যার শুনতেছি স্যার, স্যার। হ্যাঁ স্যার। আপনার দেখি না তো, আবার মাঝে মাঝে আমি হারায় গেল কিনা। না স্যার। আচ্ছা, তো এই যে বিবর্তনটা আমি যে কথাটা বলছিলাম, যে হারবার্ট স্পেন্সারের উদাহরণ টেনে, হারবার্ট স্পেন্সার মূলত আমাদের একজন সমাজবিজ্ঞানী। সেই সমাজবিজ্ঞানী চার্লস ডারউইনের তত্ত্ব থেকে ধার করে ইভলিউশন শব্দটা সমাজ বিজ্ঞানে তারা ব্যবহার করে, হারবার্ট স্পেন্সার। এবং তিনি বলতে চাচ্ছেন এইভাবে যে সমাজটা একটা জীবদেহে যেমন এককোষী থেকে বহুকোষী রূপে রূপান্তর করছে, ঠিক সমাজও ভেরি সিম্পল অবস্থা থেকে কমপ্লেক্স অবস্থায় রূপান্তর করছে। সেই ভেরি সিম্পল অবস্থা থেকে কমপ্লেক্স অবস্থায় রূপান্তরের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা, এই যে গ্রাজুয়াল চেঞ্জটা, এইটাই হলো সামাজিক বিবর্তন অথবা সামাজিক সাংস্কৃতিক বিবর্তন। এখন এই যে সিম্পল অবস্থাটা কেমন ছিল, একদম আদিতে মানুষ কি করত? প্রাকৃতিক জীবনে আমরা যদি এখন
এনিম্যাল জিওগ্রাফিক্যাল চ্যানেল বা এনিম্যাল চ্যানেল, বিভিন্ন চ্যানেল আছে না এই ধরনের প্রাকৃতিক জীবন দেখায়, সেগুলাতে দেখি প্রাকৃতিক জীবনে কিন্তু সমস্ত প্রাণীগুলি বেঁচে থাকে, বেঁচে থাকে একটাকে আরেকটায়, ওই যে সার্ভাইভাল অবস্থা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানে দেখা যাবে বাঘে বাঘে হরিণকে খেতেছে, বাঘের আবার সিংহ খেতেছে। অর্থাৎ যে শক্তিমান সেখানে এই অবস্থায় টিকে থাকতে পারে, যার শক্তি বেশি, এখানে যে সার্ভাইভ করতে করার মতো করার জন্য ফিট, সেই টিকে থাকে। এই টিকে থাকার প্রক্রিয়াটা ঠিক এক্স্যাক্টলি মানুষও শুরু করেছে এইভাবেই প্রাকৃতিক জীবনে, যে অন্যান্য প্রাণীগুলোর মতো প্রাকৃতিক জীবনে তারা প্রাকৃতিক অবস্থার মধ্যে বিচরণ করত, যখন যেভাবে তার সামর্থ্য অনুযায়ী যেভাবে সে পেত সেভাবে গলদ গ্রহণ করতো, বেঁচে থাকতো। কিন্তু একটা পর্যায়ে এসে ব্রেন কন্টেন্টটা আসলে কিছু কম্পারেটিভলি এনিম্যালের কাছ থেকে হিউম্যান হোমোসেপিয়েন্সদের ব্রেন কন্টেন্ট একটু বেশি, অনেকটাই বেশি, যার ফলে তার ক্রিয়েটিভিটিটা এই ব্রেন কন্টেন্টের উপর নির্ভর করে সে সেটা কিন্তু তার ব্রেন দিয়ে সে আগে বুঝতে পারছে যে বাঘের এই টাইমটা, অর্থাৎ এই সময় বাঘ ঘুমায়, এই সময়ে বাঘ শিকার করে, সুতরাং যখন শিকার করে আমি তখন পালায় থাকবো, তখন আমি শিকারে যাব না। অন্যান্য প্রাণীকুল যেহেতু ওই জিনিসটা তার ব্রেনে ধরতো না, তারা যেত এবং যারা শক্তিমান আছে তাদের খাবারের শিকারে পরিণত হতো। কিন্তু মানুষ এইভাবে আস্তে আস্তে এইভাবে তার ব্রেনকে ব্যবহার করে, তার যে ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি, সেটাকে ব্যবহার করে সে এই জীব জগতের মধ্য থেকে তাকে আলাদা করলো কিভাবে? প্রথম কিন্তু সে সে মূলত ফলমূলের উপর নির্ভর জীবিকার জন্য। সে তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আপনি যে গাছে যে ফলমূল, মূলত ফলমূল, আর পারতপক্ষে শিকারে তারা যেত না, যেত দুর্বল শিকারের কাছে, এবং যেত গ্রুপ বেজ, দলগত ভাবে তারা শিকারী, যাতে করে হিংস্র জানোয়ারের হাতে তারা শিকার না হয়ে যায়। এই কাজটা তারা করত সেই সময়। তাইলে ফলমূল যে আহরণ করা, যার জন্য এটাকে বলা হয় গ্যাদারিং এন্ড হান্টিং ইকোনমি। গ্যাদারিংটা হলো তারা যেখানে থাকতো তার আশেপাশে যে সমস্ত ফলমূল পাওয়া যেত যেই সিজনে, সেটারে প্রথম আহরণ করত, করে জীবিকা নির্বাহ করত। যখন সেটা শেষ হতো সে আরেক জায়গায় মাইগ্রেট করত, সেখান থেকে পেত। যখন সব জায়গায় স্কেয়ার্স হয়ে যেত, কখনো কখনো দেখা গেছে গ্লেশিয়ার বা বরফ যুগের সময় সমস্ত এলাকা ঢেকে গেছে, কোনো ফলমূল বা মানে আহরণের সুযোগ নাই, তখন অন্যান্য জীবজন্তুর মতো মানুষও কিন্তু পালাইয়া গেছে, মাইগ্রেট করে তারা অন্য জায়গায় গেছে। তখন শিকারে মাছ ধরা, তারপরে ফলমূল শিকারের পরে সে জলাশয়ে নামছে, জলাশয় থেকে ডাঙায় প্রাণীকুলকে শিকার করা, অর্থাৎ স্কেয়ারসিটির উপর নির্ভর করে কিন্তু তার এই কৌশলগুলো সে ব্যবহার করত। সহজে সে জলেও নামতো না, শহরেও সহজে সে প্রাণী অর্থাৎ হিংস্র প্রাণীর পিছনে দৌড়াতো না। তাহলে এই ফলমূল যখন শিকার করে, আপনারা খেয়াল করবেন, এটা মানুষ কখন সাংস্কৃতিবান প্রাণী হল। সাংস্কৃতিবান প্রাণী হওয়ার ইয়ার সুযোগটা ঘটলো এভাবে, যেমন একটা জায়গায় সে সেটেল করতো, এবং সেই সময়টা কেমন ছিল, মানুষ কিন্তু প্রমিসকুয়াস ছিল অন্যান্য প্রাণীকুলের মতোই। তাদের যৌনাচারের যে অভ্যাসটা ছিল অবাধ, এটা কোনো বাদ বিচার ছিল না, যার ফলে সন্তান যখন হতো, নারীর কোনো মানুষের সন্তান হলে শুধু নারী চিহ্নিত করা যেত, মাকে চিহ্নিত করা যেত, এ তার মা। কোন মেইলের সাথে সে কন্ট্যাক্টে এসে এই বাচ্চা জন্ম দিয়েছে সেটা কিন্তু তখন চিহ্নিত ছিল না। তো চিহ্নিত না থাকার কারণে মানুষের যে আবর্তনটা ওই নারীকে কেন্দ্র করে, অর্থাৎ মাকে কেন্দ্র করে, ছোটবেলা থেকে মা লালন পালন করে তার আশেপাশে রেখেছে, বড় করেছে, এবং এই বড় করার ফলে মাতৃকেন্দ্রিক একটা জীবন ব্যবস্থা তাদের তৈরি হয় মানুষের। অর্থাৎ এই মার সন্তান তাদের সন্তান যারা এই মাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে,
যার ফলে তাদের যে যুদ্ধবদ্ধতা, এই যুদ্ধবদ্ধতা একেবারেই রক্তের সম্পর্কের ভিত্তিতে। এখানে ফাদার আইডেন্টিফাইড ছিল না, কিন্তু পুরুষ যারা ছিল, ওই মা সমস্ত পুরুষই ছিল তার হাজবেন্ড, অবস্থা এরকম, যেহেতু প্রমিসকুয়াস লাইফ। এখন তাইলে একটা জিনিস এখানে পরিষ্কার হলো যে আমাদের যে সংঘবদ্ধতা, সেই সংঘবদ্ধতা শুরু হয় কিন্তু মাকে কেন্দ্র করে। কেন? মা ছিল আইডেন্টিফাইড, মায়ে লালন পালন করতো বা সন্তানকে বড় করত, এবং মায়ের এ কারণে মায়ের আনুগত্য ছেলে মেয়েরা মেনে নিত, মায়ের কর্তৃত্ব ছেলে মেয়েরা মেনে নিত। আর সম্পদের বিষয়টা তখন তো ধারণা ছিল না মানুষের। সম্পদের বিষয়টা ছিল এরকম যে যখন যেটা যেভাবে পায় সেভাবে গ্রহণ করা। তাইলে আমি যে কথাটা বলছিলাম, এই মানুষটা এক সময়ে এই প্রাণীগুলোর মতো এই জীবন জীবিকা ছেড়ে কখন সে কালচারাল এনিমেলে পরিণত, সংস্কৃতিবান একটা পশুতে পরিণত হলো, সংস্কৃতিবান পশু। আর ওটা হলো ওই জগৎটা হয়ে রয়ে গেল সংস্কৃতিহীন পশু। যেমন ধরেন, আমি একটা ছোট্ট উদাহরণ যদি দেই, যেমন একটা মানুষ তখন তার একটা পশুর লিমিট কতটুকু আমরা তো সহজেই বুঝতে পারি। জি স্যার। পশু পৃথিবীতে তার দৈহিক যে লিমিটটা আছে, তার যে দৈহিক অর্থাৎ তার যে দেহটা আছে, দেহের লিমিটের বাইরে যেতে পারে না, তার সামর্থ্য নাই। একটা বাঘ কিন্তু সে লাভ দিতে পারে, বাট তাকে শিকার করতে হলে তার খাবার লিমিটের মধ্যে তাকে আনতে হবে। এটি হলো তার ম্যাক্সিমাম লিমিট। যতক্ষণ পর্যন্ত তার থাবা তাকে না ধরবে, ততক্ষণ পর্যন্ত এর বাইরে সে যেতে পারবে না। আর মানুষের ক্ষেত্রে ঘটনাটা কি, মানুষ এই জায়গায় এসে ব্যতিক্রম হয়ে গেল। মানুষও প্রথম তার লিমিটের বাইরে যেতে পারতো না, দেহের লিমিটের বাইরে। এক সময় যখন সে এক জায়গায় এই মাকে কেন্দ্র করে বসবাস করা শুরু করলো, ফলমূল আহরণ করা শুরু করলো, তেমন একটা প্রাকৃতিক ভাবে এখন এই ফলের আম ফলের সিজন, বললাম আম খাবার যোগ্য, আম খেতে থাকলো। এই আমের উপরই নির্ভরশীল কিছুদিন চলতে থাকলো। আম খেতে খেতে দেখা গেল আগে প্রথম একদম গোড়ার দিকে আম গাছের নিচের দিকে যেগুলো হাতে সহজে ধরা যায়, সেগুলো সমস্ত পায়রা সাফ করলো। কিন্তু এক সময় দেখা গেল পরিষ্কার হয়ে গেছে, এগুলো আর ধরতে পারে না। তখন নিচে আইসা অন্য পশুর মতো উপরের দিকে তাকায় থাকে, আর এত পাকা ফল কিভাবে এটারে পারি। তখন সে গাছের উপর উঠা শিখা যদ্দূর পেরেছে হাতের কাছে ততটুকু পারলো। কিন্তু মগডালে যেটা ধরা, যেই আম ধরে আছে, সেই মগডালটা এতই হালকা যে ওখানে যেতে সাহস পায় না। গেলে ভাঙবে আর কি। হাতের বাইরে যেতে পারে না, খাবার বাইরে যেতে পারে না, তার দেহের বাইরে যেতে পারে না। প্রথমত মানুষ চিন্তা করলো, আচ্ছা আমি যদি আমার হাতের মধ্যে একটা ডালা ভেঙে নেই, এটাকে হাতটাকে যদি আমি এক্সটেন্ড করি ওই মগডালে যেগুলো আছে, তাইলে তো ওইটা পারা যায়। তখন সে একটা ডালা ভাঙলো, অথবা কোনো একটা ডালা ছিল সেটা সৃষ্টি করি আমার সংস্কৃতি। আমরা যা কিছু আমরা আমাদের সুবিধার জন্য ব্যবহার করি, এ সব কিছুই আমরা সৃষ্টি করি, এবং এই সৃষ্টিটাই হলো আমার সংস্কৃতি। এবং এ কারণেই মানুষ হয়ে গেল একটা প্রাণী, যার নাম দেয়া হলো সৃষ্টিশীল প্রাণী। আর প্রাণী জগৎ অন্য সবাই কিন্তু যেহেতু সৃষ্টিশীল না, তারা এর জগতের বাইরে চলে গেল। এবং এই সৃষ্টিশীলতাই মানুষকে একটা সময় সংস্কৃতিবান প্রাণী হিসাবে আবির্ভূত করতে শিখলো। এবং তারা এর ফলশ্রুতিতে যে বিরূপ প্রকৃতিটা আছে, সেই বিরূপ প্রকৃতিটাকে তার সাংস্কৃতিক যে উপাদানগুলো, যে সমস্ত অবলম্বন গুলো তারা সৃষ্টি করছে, সেই সৃষ্টিশীলতার মাধ্যমে প্রকৃতিকে সে আয়ত্তে আনতে পারলো। আয়ত্তে কিভাবে আনলো? যে দূরের ফলকে সে একটা লাঠি দিয়ে পাড়া শিখলো, এবং ধারালো একটা মাছের যে কাটা, বড় মাছের একটা ধারালো কাটা দিয়া শিকার করতে শিখলো। অথবা
পশু শিকার করছিল আগে, তার ধারালো যে একটা হাড় আছে সেই হাড় দিয়া ব্যবহার করে সে শিকারে ব্যবহার করা শিখলো। এইভাবে দেখা গেল যে যে বিরূপ প্রকৃতিটা আছে সেই বিরূপ প্রকৃতিটা আস্তে আস্তে তারা তাদের আয়ত্তের মধ্যে চলে আসলো। এবং প্রাকৃতিক পরিবেশ, প্রাণী জগৎ আস্তে আস্তে তার এই যে তার সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতাকে আস্তে আস্তে তারা ভয় পাওয়া শুরু করলো যে না রে, এর কাছে যাওয়া যাবে না। আগে তো দেখলি হামলে পড়তো, এখন তারা মনে করে নিশ্চয়ই তার হাতে একটা অস্ত্র আছে যেটা দিয়ে আমাকে আঘাত করবে আগেই। সে ছুঁড়ে মারবে, একটা হারপুন ছুঁড়ে পারবে, দূরে মিসাইল মেরে দিবে অনেক দূরে, আমি অনেক দূরে থাকতে, আমি তো ওর কাছে না গিয়ে পারবো না। ঠিক এইভাবেই কিন্তু মানুষ প্রকৃতির জগৎটাকে, এই বিরূপ প্রকৃতির জগৎটাকে আয়ত্তে আনে। যখন বিরূপ প্রকৃতির জগৎটা আয়ত্তে আসলো, তার কিন্তু উৎপাদনশীলতা বাড়তে লাগে। অর্থাৎ তার সৃষ্টিশীলতা আর উৎপাদনশীলতা, ক্রিয়েটিভিটি এবং প্রোডাকশন, এই দুইটা সিমালটেনিয়াসলি একটার আরেকটার পরিপূরক হিসেবে যখন দেখা দিল, তার খাবারের অভাব হলো না। একটা সময়ে দেখা গেল যে মানুষ অনেক উদ্বৃত্ত সম্পদের অধিকারী। ঠিক এইভাবে মানুষ যখন সংস্কৃতিবান প্রাণী হয়, সৃষ্টিশীল হয়, তখন প্রকৃতির রাজ্যের উপরে তার যে অবাধ বিচরণ, তার যে অধিকার, তার যে আয়ত্তে, প্রকৃতির রাজ্যকে তার আয়ত্তে নিয়ে আসা, এইটা সে নিশ্চিত করতে শিখলো এবং প্রকৃতিকে তার প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারলো। এবং এটা কি, এই যে কালচারাল ইভলিউশনটা, এই কালচারাল বা সোশ্যাল ইভলিউশনটা কিন্তু এই তত্ত্ব, অনেক রকমের তত্ত্ব আছে সমাজ বিজ্ঞানে বা প্রাকৃতিক বিজ্ঞানে অথবা ইতিহাসে বিভিন্ন রকমের তত্ত্ব আছে, যেগুলোর উপর ভিত্তি করে আমরা এই ইভলিউশনটা বা বিবর্তনের যে প্রক্রিয়াটা সমাজ জীবনে বুঝতে পারি। আমরা লুইস হেনরি মর্গান, একজন আমেরিকান অ্যানথ্রোপোলজিস্ট, তার কথা বলি প্রথমে। সে একটা ইভলিউশনের তত্ত্ব দিচ্ছে, একটা এ ধরনের মানুষের টেকনোলজিক্যাল পরিবর্তন, প্রযুক্তিগত পরিবর্তন। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম সে প্রযুক্তি তৈরি করলো, কি প্রযুক্তি? আমপাড়ার ডালা নিয়ে লম্বা হাত লম্বা বানালো। তারপরে তীক্ষ্ণ হাড় ব্যবহার করে, তীক্ষ্ণ পাথর ব্যবহার করে ঘায়েল করা, মিসাইল মেরে। এই যে প্রযুক্তি ব্যবহার করলো, এগুলাকে ভয় পাওয়া শুরু করলো এই হিংস্র জানোয়ার গুলা। দেখলো যে আরে পারবে না তো এর সাথে, এইরকম যদি 15-20 জনে একাধারে মারতে থাকে পাথর, তাইলে কতক্ষণ টিকবে? বা টিকতে পারে না বহুক্ষণ। তারপরে যার ফলে তাকে সমীহ করা শিখলো এবং প্রকৃতির রাজ্যটা তার আয়ত্তে আসলো। আমরা দেখি যেটা বললাম, লুইস হেনরি মর্গানের যে কথা বলছে, সে তিনটা বিভাজন করেছে, তিনটা প্রধান যুগে সে ভাগ করেছে। যে একটা হলো, একটাকে বলছে সে মানুষের বর্ণদশা, আর্লিয়েস্ট ফর্ম অফ হিউম্যান সোসাইটি, আর্লিয়েস্ট, একদম প্রাথমিক পর্যায়টা হিউম্যান মানুষ যে সংঘবদ্ধ হয়েছে, সংঘবদ্ধ জীবনকেই তো আমরা সমাজ বলি। এই সমাজের শুরুটাকে বলছে সেভেজারি, SAVAGERY, সেভেজারি বা বর্ণদশা। বর্ণ, পশু পাখির মতো যেভাবে চলাফেরা করে, মানুষের সেই অবস্থাটায় ছিল। এটাকে এই বর্ণদশাকে সে আবার তিনটা ভাগে ভাগ করছে, তিনটা স্টেজ ছিল। একটাকে বলা হয় নিম্ন পর্যায়, বর্ণদশার নিম্ন পর্যায়ে সেই সময় আগুনের আবিষ্কার হয় না, আগুনের ব্যবহার জানতো না মানুষ। তারা মূলত এই ফল মূল, এগুলা ফ্রুটস, নাটস, তারপরে এগুলা মানে আহরণ করতো, এগুলা খেত, খেয়ে জীবন ধারণ করতো। জীবন ছিল, আমি কিছুক্ষণ আগে বলছি, প্রমিসকুয়াস, অবাধ যৌনাচার ছিল তাদের মধ্যে সেই সময়ে, এবং দলবদ্ধ জীবন যাপন করতো। কেন? তখনও মানুষ অত যন্ত্রপাতি, অত প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই, যার ফলে হিংস্র জানোয়ারের কাছ থেকে বাঁচার জন্য তারা দলবদ্ধভাবে জীবন যাপন করতো। ইনডিসক্রিমিনেট মেইটিং, অর্থাৎ যেটা বলছে অজাচার, যে প্রতি মেল ফিমেলের যে মেইটিং ছিল, সম্পর্ক স্থাপন ছিল, সেটা ছিল অজাচার, বা সেটার কোনো বাদ বিচার ছিল না। এবং তাদের লাইফ ছিল কমিউনিস্টিক ইন দ্যাট সেন্স, যেটাকে আবার কার্ল মার্কস এর জন্য বলছে প্রিমিটিভ কমিউনিজম। এই সময়টাকে কমিউনিস্টিক হলো যে প্রত্যেকেই
প্রত্যেকেই উৎপাদন করবে এবং প্রত্যেকেই সমানভাবে ভাগ পাবে। যে যাই উৎপাদন করুক না কেন, ব্যবহারের ক্ষেত্রে সবাই একরকম। ঠিক এক্স্যাক্টলি এই সময়ে মানুষ যা কিছু আহরণ করত, যা কিছু স্বীকার করত, সেই সব কিছুই তারা ওই দলের মধ্যে ইকুয়ালি ভাগ বাটোয়ারা করে বলদকরণ করত। এই সময়টা ধারণা করা হয়ে থাকে অ্যাপ্রক্সিমেটলি 12,000 বছর আগের থেকে 2 লক্ষ বছর আগ পর্যন্ত। যে আমরা এই সাম্প্রতিক 12,000 বছর আগে যখন হিউম্যান সিভিলাইজেশন বা মানব সভ্যতার সূচনা ঘটে, তখন থেকে প্রায় 2 লক্ষ বছর আগ পর্যন্ত এই সময় এই সময়কালটা হলো এটা, এই সেভেজার বা বন্য দশার অবস্থাটা। Traits includes dependency on hunting, gathering, foraging, flaked stone tools, Paleolithic and is divided into lower middle. আচ্ছা, এই কথাগুলো আমি আগে বলছি যে তখন এই পাথর টাথর এই সমস্ত ব্যবহার করত মানুষ। পুরাতন প্রস্তর যুগ যেটাকে বলা হয়ে থাকে, ব্যান্ড আকারে তারা বা দলবদ্ধভাবে জীবনযাপন করত, এবং দলবদ্ধতাটা ছিল মূলত ফোর্স। বাধ্য হতো তারা দলবদ্ধভাবে জীবনযাপন করতে, কারণ তাদের ওই পরিমাণ যন্ত্রপাতি তখন ছিল না, প্রযুক্তি ছিল না যে প্রযুক্তি দিয়া বিরূপ প্রকৃতিকে তারা আয়ত্তে আনতে পারে। তারপরে হলো মিডল স্টেজ অফ সেভেজারি। আমি বলছিলাম যে বন্য দশার মধ্যে 3টা ভাগ আছে, আবার এই এটা হেনরি মর্গানের মতে। এই 3টা ভাগের মধ্যে মিডল স্টেজ বা মধ্য যে বন্য দশা, সেটার মধ্যে হলো তখন ফায়ারের আবিষ্কার করতে পারে মানুষ, আগুনের আবিষ্কার। আগুনের আবিষ্কার ইনফ্যাক্ট মানুষের জীবনকে রিভলিউশনের দিক একটা পরিবর্তন হয়। আগুন দিয়া ভয় দেখাতো হিংস্র জানোয়ার, এই শুরু করে। আগুনটা কিভাবে আবিষ্কার করে? আগুনটা এখন আমরা তো সহজেই বুঝতে পারি। এই যে অস্ট্রেলিয়াতে বন পুড়ে গেল, জঙ্গল বিভিন্ন ইয়াতে, এটা গাছে গাছে ঘর্ষণের মাধ্যমে হঠাৎ করে আগুন লেগে যায়, এবং তার প্রাকৃতিক জীবনে এইরকম দেখতে দেখতে এই ঘর্ষণের মাধ্যমে আগুনের যায় সৃষ্টি, সে আগুন যায় পুড়ায় ফেলতে পারে, এই ধারণাটা তাদের আসে। সেখান থেকে এই প্রযুক্তিটা শিখে ঘর্ষণের মাধ্যমে আগুন। আমরাও কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি, যখন ম্যাচ থাকতো না তখন এইরকম এই একটা ইয়ে ছিল, ওইটা থেকে রশিদা পাকানো দিয়া ওটা ঘষতে ঘষতে টানতে 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 একসময় হালকা দাহ্য জিনিস ধরলে আগুন ধরে যেত। এভাবে ওই তামুক খাওয়ার জন্য এই ধরনের টেকনোলজি প্রযুক্তি ব্যবহার করতো, অর্থাৎ ঘর্ষণের মাধ্যমে আগুনের সৃষ্টি। এই মধ্য দশা যেটাকে আমরা বলি যে বন্য দশার মধ্য অবস্থাটা, তখন এই ফায়ার বা আগুনের আবিষ্কার করে। এই সময়ে মানুষ ফিশিং শুরু করে, জলাশয়ে নেমে যায়। অর্থাৎ প্রকৃতি, অর্থাৎ ডাঙার মধ্যে যে সমস্ত ফলমূল এগুলা যখন স্কেয়ার দুষ্প্রাপ্য হয়ে যেত, তখন তারা বিকল্প হিসাবে দেখলো যে জলাশয় থেকে মাছ ধরা যায় বা জলজ প্রাণী বলদকরণ করে বাঁচা যায়। ফিশিং তারা শিখে, হান্টিং শিখে এই সময়ে, এবং তারা এই সময়ের মধ্যে সিবলিং ম্যারেজ যেটাকে আমরা বলি, যে এর আগের সমাজে লয়ার স্টেজ অফ সেভেজারি বা নিম্ন পর্যায়ে, বন্যদশার নিম্ন পর্যায়ে আমরা বলছিলাম লাইফ ওয়াজ প্রমিসকুয়াস, যে জীবন ছিল অজাচার বা অবাধ যৌনাচার। সেখানে এসে এই মধ্য অবস্থায় বন্যদশার, এখানে তারা কিন্তু মানুষ শিখে যে না, এইটা খুব ভালো, এই অবাধ যৌনাচারের চেয়ে আমরা সিলেক্টিভ মেটিং এর মধ্যে আমরা যাব, এবং সেটা করে সিবলিং এর মধ্যে among the siblings, যে সিবলিং ম্যারেজ প্রহিবিটেড। এই যে অবাধ যৌনাচারটা ছিল, অর্থাৎ আপন জ্ঞাতি আপন রক্তের সম্পর্কের মধ্যে, সেটা তারা বাদ দিয়া গ্রুপ ম্যারেজ, অন্য গ্রুপের বা অন্য দলের ব্যান্ডের গোত্রের তাদের সাথে গ্রুপ ম্যারেজে তারা আসে, দলগত বিবাহের মধ্যে আসে। অর্থাৎ বিবাহের ধারণাটা তখন মানুষের ভিতরে জন্মগ্রহণ করে। তারা নিশ্চিত হয় মধ্যবর্ণ দশায়, সেটা হলো
ফায়ারের আবিষ্কার, আগুনের আবিষ্কার, ফিশিং, হান্টিং, এই যে ফিশিং, হান্টিং এবং আগুনের মাধ্যমে মানুষ প্রকৃতিকে আয়ত্তে আনা, এর ফলে তাদের কিন্তু জীবিকাটা অনেকটা নিশ্চিত হয়। এই নিশ্চিত হওয়ার ফলশ্রুতিতে তারা কিন্তু তাদের জীবনযাত্রার মধ্যে একটা পরিবর্তন আসে। জীবনযাত্রার পরিবর্তন আসে কিভাবে? তাদের যে সন্তানাদি হতো, আগে প্রাকৃতিক পরিবেশে কিন্তু সন্তানাদি অত বাঁচত না। পশু পাখি, হিংস্র জানোয়ার কিন্তু অনেক বাচ্চা কাচ্চা অনেকগুলো মেরে ফেলতো, যার ফলে সিলেক্টেড অল্প কিছু বাঁচতো। কিন্তু যখন আগুনের আবিষ্কার করলো, খাওয়া টাওয়া নিশ্চিত হলো, তখন কিন্তু মানুষের জীবনের পরিধিটা বেড়ে গেল, বয়সটা বেড়ে গেল, মানুষ আরো বেশি বাঁচতে শিখলো বা পারলো। এই জায়গাটাতে এসে মানুষ দেখা গেল যে তারা চিন্তা করলো তাদের এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা একটা সিমটম, আসলে একটা এক ধরনের লক্ষণ তৈরি হলো। লক্ষণটা হলো কি, মানুষের বন্যদশার নিম্ন পর্যায়ে মানুষের যে সমস্ত ব্যবহার্য সামগ্রী ছিল, সেগুলো ছিল একটা ধারালো কোনো হাড়গোড়, অথবা ধারালো কোনো মাছের কাঁটা, অথবা কোনো পাথর, সুচালো পাথর, এগুলা মানুষ প্রত্যেকেই নিজস্ব ব্যবহারের জন্য ওন করত। তখন ব্যক্তিগত সম্পত্তি বলতে মানুষের কোনো ধারণা ছিল না। এই ব্যক্তিগত সম্পত্তির ধারণাটা না থাকলেও ব্যক্তি ব্যবহার্য কিছু সম্পত্তি আসে। ব্যক্তি ব্যবহার্য সম্পত্তিটা কি? সেটা হলো এই যে এরকম ব্যক্তি তার প্রয়োজনে, যেমন আমরা গ্রামে দেখি মানুষ একটা টর্চ লাইট আর একটা লাঠি হাতে করে বাজারের দিকে যায়। কেন? যে সে যদি রাত্রে ফিরে, তাইলে ওই লাঠিটা সে কিন্তু কখনোই ফেলে না, ওইটা তেল দিয়া ও একদম সুন্দর করে রাখে। রাত্রে যখন যে কোনো বিপদ আপদ আসে, সে যেন ওই লাঠি দিয়ে আঘাত করতে পারে। এইটা হলো মানুষের সহজাত ইনস্টিংচুয়াল একটা অভ্যাস। এবং এইভাবে এরকম সহজাত ভাবেই যখন তারা শিকারে যেত, প্রত্যেকেই তার নিজস্ব এরকম কিছু যন্ত্র ব্যবহার করত, কিছু অস্ত্র ব্যবহার করত, এবং সেটা হয়তো বা কোনো না কোনো সময় সে কুড়িয়ে পেয়েছে। সে এটাকে আর কোনো, এটা দেখাচ্ছে অত্যন্ত সুতালো ধারালো, সুতরাং এটা আমার হাতে থাকলে আমার হিংস্র জানোয়ার খুব সহজে আমার সাথে পেরে উঠবেন, এই ধারণা থেকে। তাইলে এই ব্যক্তি ব্যবহার্য জিনিসের আবির্ভাব কিন্তু এখানে ঘটে। এখনো ব্যক্তিগত সম্পত্তির ধারণাটা মানুষের এখনো আসেনি। আমরা যদি উচ্চ পর্যায়ের বন্য দশায় যাই, সেখানে আমরা দেখব যে মানুষ বো এন্ড অ্যারো, তীর ধনুকের আবিষ্কার করল। তীর ধনুক তখন আবিষ্কার করার ফলে একদিকে তার হাতে আছে আগুন, তার হাতে আছে এইরকম বিভিন্ন রকমের মানে তীক্ষ্ণ বা ধারালো পাথর, অথবা অন্যান্য যে সমস্ত হাড়গোড়, এগুলো যেগুলো অস্ত্র হিসাবে ব্যবহার করে। তার সাথে বো এন্ড অ্যারো অর্থাৎ তীর ধনুক যখন আবিষ্কার করলো, তখন কিন্তু তারা একটা বিশাল ক্ষেত্র প্রস্তুত করে ফেললো হিংস্র জানোয়ারের, অর্থাৎ বন্য পশু পাখির এগেনস্টে, বিপরীতে, যে তারা বন্য পশু পাখিকে তাদের নিয়ন্ত্রণে আনাটা খুব সহজ করে ফেলল। এই যে আমরা দেখলাম কতগুলা প্রযুক্তিগত পরিবর্তন মানুষের জীবনে আসলো, from lower stage of savagery through middle stage of savagery to upper stage of savagery। সেখানে ফলমূল আহরণ এবং ফলমূল আহরণ থেকে মিডলে এসে শিকার এবং জলাশয়ে মাছ ধরা, সেখান থেকে এবং আগুনের আবিষ্কার, তারপরে আপার স্টেজে আইসা বো এন্ড অ্যারো বা তীর ধনুকের আবিষ্কার। এই সব মিলিয়ে মানুষের সৃষ্টিশীলতার পরিধিটা বাড়লো, এবং এই যে মানুষের যে সমস্ত অস্ত্রপাতি তারা সৃষ্টি করতে পারলো, তার মাধ্যমে সে অনেক নিরাপদ হলো, এবং বন্য প্রাণীগুলো তার তার আয়ত্তে চলে আসলো, অর্থাৎ সহজেই তাকে শিকার করতে পারলো। এরপরে আসলো বর্বর দশা, যে আমরা দেখি অর্থাৎ হেনরি মর্গানের যে 3টা স্টেজ অফ হিউম্যান ইভলিউশন বা মানুষের যে প্রযুক্তিগত যে বিবর্তন ঘটেছে, সেই প্রযুক্তির বিবর্তনের মাধ্যমে সে 3টে স্টেজের কথা বলছে। মিডল স্টেজটাকে সে বলছে বারবারিজম বা বর্বর দশা। বর্বর দশারও 3টে স্টেজ আছে। তাইলে 3টে স্টেজের মধ্যে একটা হলো লয়ার স্টেজ অফ বারবারিজম। নিম্ন পর্যায়ের বর্বর দশা, সেখানে দেখা যায়
প্ল্যান্ট ডোমেস্টিকেশন আছে। এই জায়গায় এখানে এসে তারা আগে বনে জঙ্গলে যে সমস্ত গাছগাছরা আপনা আপনি হতো তার ফলমূল আহরণ করত। বর্বরদশার প্রথম স্টেজে এসে তারা শিখলো যে এই যে বনে জঙ্গলে আপনা আপনি যে গাছ সৃষ্টি হয় বা তৈরি হয়, সেই গাছ থেকে আহরিত ফলমূল সেগুলাকে তারা আবার অন্য জায়গায় নিজের মতো করে বপন করে, অর্থাৎ বন্যদশার অবস্থা হতো এরকম, যেমন এখানে কিছু ফলের গাছ আছে, খাওয়া শেষ, they were to migrate to other places in search of those trees। এই সমস্ত ফলমূল পাওয়ার জন্য অন্য জায়গায় তাকে আবার মাইগ্রেট করতে হলো, স্থানান্তর করতে হতো। এই স্থানান্তরটাকে তারা অ্যাভয়েড করার জন্য তারা চিন্তা দেখলো একদিন যে এটা মূলত স্ত্রীদের আবিষ্কার বলা হয়ে থাকে, যে উইমেন ফোক এই আবিষ্কারটা করেছে। যে যখন শিকার এবং সংগ্রহ অর্থনীতি ছিল, পুরুষ মানুষগুলো যারা শক্তিমান অথবা মহিলারাও যাদের বাচ্চা কাচ্চা ছিল না, তারা শিকারে বের হতো দলবদ্ধভাবে। কিন্তু যাদের বাচ্চা ছিল তারা কিন্তু বাই দ্যাট টাইম কিন্তু ঘর দুয়ার বানানো, অর্থাৎ তাকে নিরাপদ রাখার মতো একটা জায়গা তারা তৈরি করতে পেরেছে বাই দ্যাট টাইম। এই বন্যদশাই কিন্তু আগুনের আবিষ্কারের ফলে এবং এই 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 বিভিন্ন বো এন্ড অ্যারো বা তীর ধনুকের আবিষ্কার অথবা অন্যান্য গাছগাছরা ব্যবহার করে তারা তাকে নিরাপদে থাকার মতো একটা ঘর বাড়ি বানানো তারা শিখে ফেলেছে। এবং সাধারণত যে সমস্ত মহিলারা ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাদের নিয়ে তারা ওই জায়গায় বসবাস থাকত, এবং যারা শিকারে যেত তারা বাইরে যেত। এর মধ্যে এই মহিলারা কিন্তু তার ঘর বাইরের যেই ঘরটা তারা মানে তৈরি করেছে, নিরাপদ ঘরটা, তার আশেপাশেই তারা কিন্তু বিচরণ করত। একদিন হয়তোবা ঘর এরকম বিচরণ করতে করতে দেখে তারা ফলমূল শিকার যেটা করেছিল সব ভক্ষণ করেনি, খায়নি, কিছু কিছু ফেলে দিয়েছিল, সেখান থেকে আবার বীজ গজাইছে। আরে আমরা তো এটা ফেলে দিচ্ছি, এটা কি হয় দেখি তো। তখন সে ওই একই আমের জাতের এইরকম বীজ নিয়ে এক জায়গায় এরকম পরিষ্কার করে হাত দিয়া লাগাই দিচ্ছে। দেখার পরে দেখা গেল যে সেখানে আম গাছ তৈরি হইতেছে, অথবা ধানকে বা জব, বিশেষ করে জবের আবিষ্কার প্রথম ছিল। জব, গম, ভুট্টা এগুলো আবিষ্কার করেছে প্রথম। এগুলার বীজ নিয়ে আশেপাশে ফেলে দিছে, সেখান থেকে গাছ হয়েছে। এবং সেটি হলো, এই জন্য বলা হয়ে থাকে যে এই এগ্রিকালচারটা হলো উইমেন ইনভেনশন বলা হয়ে থাকে। নারী জাতিরা এই আবিষ্কার থাকতো এবং আশেপাশে বিচরণ করতে গিয়ে তারা দেখেছে যে এগুলা থেকে বীজ থেকে আবার এগুলা গাছ হয়। তাহলে গাছগুলো আমরা একটু বড় হইতে দেখি না, বড় হইলে তো এই ধরনের আমও ধরতে পারে, এই ধরনের গমও ধরতে পারে। তো ঠিকই কিছুদিন অপেক্ষা করার পরে 2-3 মাসের মধ্যে তো এই সমস্ত আসে। তখন দেখা গেল যে ভালো তো এটা। এই যে কৃষির আবিষ্কার তারা শিখলো, কৃষির আবিষ্কারটা ছিল মানুষের জীবনের একটা যুগান্তকারী পরিবর্তন। মানুষের যে বিবর্তনের যে পরিক্রমা, সেই পরিক্রমার মধ্যে কৃষির আবিষ্কার যখন হলো, এইটা ছিল একটা যুগান্তর আনয়নকারী একটা পরিবর্তন। কারণটা হলো এর আগে মানুষকে একটা অনিশ্চিত জীবনের উপর নির্ভর করত। ফলমূল পাওয়া গেল তো খাইলো, না পাওয়া গেল তো খাইলো না। তারপরে জলাশয়ে মাছ পাওয়া গেল তো খাইলো, না পাওয়া গেল খাইলো না। তারপরে হান্টিং, শিকারে যেত, শিকার পেলো খাইলো অথবা না খাইলো। ঠিক এই সময়টাতে মানুষ কিন্তু ওই যে কমিউনিস্টিক একটা ফিচার, একটা সাম্যবাদী একটা ছিল, ইগালিটারিয়ান সোসাইটি বলা হয়, সমতা ভিত্তিক সমাজ, যে একজনে আহরণ করে, একজনে শিকার করে, একজনে জোগাড় করে, সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খায় দলবদ্ধভাবে। এই জায়গাটা ছিল সেই সময়ে। কিন্তু একটা সময়ে দেখা গেল এই টোটাল যে ন্যাচারাল রিসোর্স আছে, এই ন্যাচারাল রিসোর্স এর মধ্যে একটা স্কেয়ারসিটি দেখা যায়, যে মানুষ তো এর মধ্যে বাড়তে থাকে। যেহেতু মানুষ তাকে সিকিউর করে ফেলেছে আগুন দিয়া, যেহেতু মানুষ বো এন্ড অ্যারো, তীর ধনুক দিয়া তাকে নিরাপদ করে ফেলেছে, এখন তার বাচ্চা আর খেতে পারে না, হিংস্র জানোয়ার খেতে পারে না, পপুলেশন তার বাড়তে লাগবে। তা বাড়তে লাগলে সে আশেপাশে আবার বাড়িঘর করা শুরু করলো, তারপর আশেপাশে বাড়িঘর করা শুরু করলো।
তারপর আশেপাশে বাড়িঘর শুরু করলো। এইভাবে একটা কৌমের তৈরি হলো এক এক করে আস্তে আস্তে পুরো একটা একটা জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, অর্থাৎ আপন জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একটা দলবদ্ধতা সংঘবদ্ধতা তৈরি। এই জায়গাটা একটা দিক। আরেকটা দিক হলো যখন মানুষ বাড়লো, স্বভাবত কারণেই যেই কয়টা গাছের উপরে, যেই জলাশয়ের উপরে, যেই শিকারের উপরে তারা নির্ভর করত, ওইটুকু এনার্জ এক সময় হলো না, তাদের জন্য যথেষ্ট থাকলো না। অর্থাৎ মানুষ দেখলে সমস্ত শিকার আগেই পালায় যায়, অথবা মাছ যা ছিল খেয়ে দিয়ে, অথবা মাছের জলাশয় শুকায় গেছে, সেই সময় ফলমূল যা ছিল সব খায় থাক। তাইলে তখন এইগুলা, এই চিন্তাগুলো, দুশ্চিন্তা কিন্তু কিন্তু মানুষকে সবসময় ব্যাপৃত করতো, আবিষ্ট করতো। তাহলে কি করা যায়? বিকল্প। তারা সবসময় বিকল্প সন্ধান, বিকল্প সন্ধানের ফলশ্রুতি ওইটাই ছিল। সেটা কেমন? সেটা হলো ফলমূলের স্বল্পতা তাকে জলাশয়ে নামিয়েছে, জলাশয়ের জলজ প্রাণীর স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা তাকে শিকারের শিকার করার শিকারী হিসাবে শিকারের পিছনে ছুটতে শিখিয়েছে। শিকারীও যখন যখন তাকে দেখে ভয়ে সব পালানো শুরু করলো, তখন তাদের এট দি সেম টাইম তাদের মধ্যে মানুষের সংখ্যা বাড়া শুরু করলো। তখন তারা কি করবে? তাদের তো তিনটা সোর্স ছিল। একটা সোর্স হলো ফলমূল, একটা ছিল জলাশয়, একটা ছিল শিকার। তিনটা সোর্স যখন স্কেয়ার্স হয়, দুষ্প্রাপ্য হয়, তাইলে কি করবে? এইটাই তাকে কিন্তু কৃষির আবিষ্কারটা শেখায়। ওই যে কৃষির আবিষ্কার হলো, তখন সে নিশ্চিত হতে পারলো যে এখন আমার মতো করে, আগে একটা গাছ ছিল আমার আপনা-আপনি হয়েছে, সেইটার ফল খাই আমরা বেঁচেছি, এখন আমি সেই জায়গায় 10টা গাছ। এই আইডিয়া থেকেই কিন্তু এই যে মানুষ, আমাদের গ্রামের মানুষ কিন্তু দেখা যাইতো যখন ছেলে মেয়েদের বিয়ে দেয়, যেদিন এই বিয়ের সময় বাড়িতে গাছ লাগায়, ছেলেদের বিয়ে করানোর আগে বাড়িতে নতুন অতিথি আসবে তার জন্য গাছ লাগানোর একটা অভ্যাস কিন্তু আমাদের গ্রামীণ জীবনে ছিল একটা সময়। নতুন গাছ লাগাইয়া দিত, যাতে করে তার যে নতুন অতিথি আসবে তার জন্য ফলের যেন অভাব না করে। এগুলা কিন্তু ওই সমস্ত ট্রেডিশন থেকে আসছে। আমরা যদি মনে করি এটা আমি অনেক বেশি বলছি, আমার অনেক বেশি বলি নাই এই কারণে, এই আইডিয়াটা এই যে লুইস হেনরি মর্গান নিয়েছে রেড ইন্ডিয়ানদের কাছ থেকে, এই মাত্র কয়েক হাজার 100 বছর আগে এই কাহিনী। সে যে রেড ইন্ডিয়ানদের মধ্যে আমেরিকান, সে যখন গবেষণা করেছে ইরাকুয়া বা অন্যান্য যে সমস্ত উপজাতি আছে তাদের মধ্যে এই ধরনের আচার অভ্যাসগুলো ছিল, সেগুলাই সে লং করছে, পিছনে নিয়েছে, যে কত পিছনে গেলে এই অভ্যাসগুলোর মধ্যে পরিবর্তন অন্য 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 রূপ আমি দেখতে পাবো। ঠিক এইভাবেই কিন্তু একটা স্পেকুলেশনের উপর ভিত্তি করে এই সময়কালটা তারা তৈরি করেছে, এই ধরনের একটা সিকুয়েন্স তৈরি করেছে, যে এইভাবে মানুষটা এগিয়ে আসছে। আমি যেটা বলছিলাম, লয়ার স্টেজ অফ বারবারিজমে বা বর্বর দশার মিডল স্টেজ, যেটা তার মতে সেভেজারি বারবারিজম সিভিলাইজেশন, মিডল স্টেজ অফ হিউম্যান ইভলিউশনে এই লয়ার বারবারিজমে দেখা যায় মানুষ কি করলো? গাছরা রোপণ করা শিখলো, অর্থাৎ কৃষির আবিষ্কার ঘটালো। এট দি সেম টাইম সে এই সময়ে ডোমেস্টিকেশন অফ এনিমেলস, আগে শিকারের পিছনে দৌড়াইতো, সেই শিকার ডোমেস্টিকেট করা, গৃহপালিত করা। কেন করতে পারলো, কিভাবে পারলো, সেটা খুব ইন্টারেস্টিং এইভাবে যে মানুষ প্রথম দুর্বল প্রাণীকে শিকার করত, এবং কিছু কিছু প্রাণী ছিল যারা ডোমেস্টিকেটেড হইতে চায়, যেমন কুকুর একটা প্রাণী যে ডোমেস্টিকেটেড হতে চায়, দুর্বল টাইপের। এ ধরনের প্রাণী শিকার করে আনছে, কোন মাকে কোন বাচ্চাকে শিকার করে আনছে, সেই বাচ্চা ধরেন একটা গরু শিকার করলো, গাই গরু, সেটার বাচ্চাটাকে ধরে নিয়ে আসলো, সেটা দুর্বল, সেটা কি করতেছে এটা দেখার জন্য মা কিন্তু তার পিস আসে, তাই না? এই যে পিস আসলো, তখন তারা কিন্তু আবার দলবদ্ধ ভাবে তাকে শিকার করে ফেলে, শিকার করিয়া তারা সেইভাবে সেটাকে পালন করা শিখালো, তাকে গৃহপালন করলো। প্রথম ডোমেস্টিকেটেড এনিমেল হলো কুকুর কিভাবে হলো? কোন প্রাণীকে যখন তারা শিকার করেছে এবং দলগতভাবে যখন তারা বুড়িভোজ করার সময়ে ওই কুকুর তো তুলনামূলকভাবে দুর্বল প্রাণী, শিয়াল কুকুর
এই দুর্বল প্রাণীরা দেখতো যে মানুষ খাওয়া দাওয়া শেষ কইরা এগুলা উচ্ছিষ্টটা এখানে কতটুকু ফালায় রেখে যায়, এগুলা খাওয়ার জন্য তারা ঘুরঘুর করতো আশেপাশে, বিভিন্ন ভাবে সেখানে আশেপাশে থাকলে যেই মানুষ সরে আসতো তার খাওয়া দাওয়া শেষ কইরা বড় প্রাণী শিকার করছে যেটা সবাই মিল্লা সবাই খেত, তারপরে সেগুলো আসতো। এইভাবে আস্তে আস্তে এরকম যেদিনই এরকম শিকার করে সেদিনই এরা আসে, আস্তে আস্তে মানুষের বশ্যতা শিকার করে এরা এই কুকুরগুলা, এবং এই বশ্যতা শিকার করার ফলে তারা এই কুকুরের প্রজনন করা শিখলো, শিয়ালের প্রজনন করা শিখলো, অন্যান্য প্রাণীদের মধ্যেও তারা এরকম ডোমেস্টিকেশন অফ অ্যানিমেলের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করা শিখলো। এবং এই সংখ্যা বৃদ্ধির ফলে কি ঘটে, সংখ্যা বৃদ্ধির ফলে তারা কিন্তু সবসময় সার্চ অফ ফুড, তার খাদ্যের যে দুষ্প্রাপ্যতা ছিল সেই খাদ্যের সংস্থানটাই ছিল তার কাছে সবচেয়ে বড় ফ্যাক্টর, এবং এইটাকে নিশ্চিত করার বিষয়ে সে সবসময় চিন্তা করেছে বা কাজ করেছে সেই লক্ষ্যে। এবং তারা বারবারই সমস্ত কাজের মাধ্যমেই তারা নিশ্চিত হতে চেয়েছে যে তারা কিভাবে যখন বিরূপ সময় আসবে, যখন তার সময়টা ভালো যাবে না, তখন খাদ্য তার নিশ্চিত হবে। যেমন আজকে আমার প্রধানমন্ত্রী এরকম ব্যাকুল হয়ে গেছে, ওয়ার্ল্ড ফুড WHO যখন বলে যে পৃথিবীতে এই করোনা ভাইরাসের কারণে একটা দুর্ভিক্ষ, অনেক জায়গায় দুর্ভিক্ষ তৈরি হয়ে যাবে, এবং সে কারণে সে এমন ভাবে তারা দিল তার প্রশাসনকে, পুলিশও গিয়ে ধান কাটে, ডিসিও ধান কাটে, এমপিও ধান কাটে। জিনিসটা হলো ওই জায়গায় যে এই যে তাড়নাটা, এই তাড়নাটা কেন আসলো, আমি নিশ্চিত হইতে চাচ্ছি যে অন্য অনেক জায়গায় খাদ্য নাই থাকবে না, আমি যদি খাদ্যটা ব্যবহার করে আমার এখানে উঠাইতে পারি তাহলে এইটা আমার সঞ্চয় থাকবে, এর মাধ্যমে আমার যখন বিরূপ সময় আসবে আমার প্রধানমন্ত্রী বলে তা আমি নিজে খাবো, এবং দরকার হইলে আমি দূর দেশে আমার যারা আমার দেশের মানুষ থাকে তাদেরকে আমি কিছু কিছু সাহায্য করতে পারি, সেই সব দিয়া যে আমার দেশের মানুষকে আপনি একটু খাওয়াটা দিয়ে দিয়া। এই যে জায়গাটা, এই জায়গাটা মানুষ তৈরি করতে শিখলো কখন, ডোমেস্টিকেশন অফ প্ল্যান্ট এন্ড এনিমেল, এই জায়গাটা ঘটলো কখন, লয়ার স্টেজ অফ বারবারিজমে। এবং এই সময় মানুষ পটারির আবিষ্কার করলো, ওই যে আগুনের আবিষ্কারের ফলে মানুষ কাদামাটি থেকে তার মতো করে আগে প্রকৃতির মধ্যে যে ধরনের পাথর পেয়েছে সেই পাথর তারা ব্যবহার করছে বিভিন্ন কাজে, পানি ধরার কাজে, খাওয়ার কাজে। এখন সেটার বাদে তার মতো করে পটারি তৈরি করা, অর্থাৎ মাটির তৈরি মৃৎপাত্র তৈরি করা, এইটা শিখছে এই সময়ে। এবং এই সময়ে এসে মেট্রিলিনিয়াম ক্ল্যান্স এবং কমিউনাল ওনারশিপ এবং ক্ল্যান এক্সোগেমি, ওই যে এর আগে কিন্তু মানুষ ত্যাগ করেছে প্রমিসকুয়াস, আমি বলছিলাম যে লয়ার স্টেজ অফ বারবারিজমে অদাচার ছিল, অবাধ অনাচার ছিল, সেটা রেস্ট্রিক্ট করলো আপন ভাই বোনদের মধ্যে একটা সময়, সেইটাকে বাদ দিয়া একটা সময়ে আইসা তারা আপন ভাই বোন থেকে বাদ দিয়া তার জ্ঞাতি সম্পর্কের ভাই বোনদের সাথে যৌন সম্পর্ক স্থাপন, এই যে বিবাহ, এটা হলো বিবাহের রূপান্তর। এবং একটা পর্যায়ে এসে তারা কমিউনাল ম্যারেজের উপর নির্ভর করে, কমিউনাল এক গোত্রের সাথে আরেক গোত্রের বৈবাহিক সম্পর্ক, এক গোত্রের সকল চাচাতো আপন এবং চাচাতো যেটাতো যেরকম জ্ঞাতি বোন, তারা অন্য গোত্রের আপন এবং জ্ঞাতি যত পুরুষ আছে ভাই আছে তাদেরকে একসাথে বিয়ে করা, গ্রুপ ম্যারেজ, এই ধরনের একটা প্রক্রিয়া গেল এই যে ম্যারেজ। এবং এখানে এটি হলো এক্সোগেমি, অর্থাৎ তার গোত্রের বাইরে বিবাহ করা, এইটা মানুষ শিখলো এই সময় এসে লয়ার স্টেজ অফ বারবারিজম, এক্সোগেমি। এবং মিডল স্টেজ অফ বারবারিজমে মধ্য অবস্থা বা মধ্য বর্বরদশায় সেখানে দেখা গেল যে মানুষ এই সময়টা মূলত এটা 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 হলো 12,000 ইয়ার্স অ্যাগো, অ্যাপ্রক্সিমেটলি 12,000 বছর আগে থেকে এই এই ইউজ অফ আয়রন মানুষ শিখে আর কি। আবার স্টেজ অফ বারবারিজম, আচ্ছা যেটা আমি বলছিলাম মিডল স্টেজ অফ বারবারিজম এনিম্যাল ডোমেস্টিকেশন শিখে, পেট্রিলিনিয়ান ক্ল্যান্স এন্ড ইন্ডিভিজুয়াল ওনারশিপ, পলিগেমি। এই দেখেন যে বর্বরদশার মধ্য অবস্থায় এসে মানুষের মধ্যে কিছু পরিবর্তন হয়, এগুলা সবই কিন্তু টেকনোলজিক্যাল পরিবর্তন আসার কারণে এই ঘটনাগুলো ঘটছে। 4টা বেজে গেছে। স্যার স্যার ক্লোজিং এর দিকে গেলে ভালো হবে।
তাইলে তো ক্লোজিং এর দিকে যাবো কেমনে? আমার তো মূল জায়গায় আমরা আসি না স্যার আরো স্যার, স্যার স্যার, অসুবিধা আরো নেই, আরো স্যার। 10 মিনিট বলেন স্যার, 10 মিনিটে শেষ করেন স্যার। 10 মিনিটে ক্লোজিং 10 মিনিটে শেষ করতে পারবো না, এইটা শেষ করতে পারবো আজকে। আর এই যে হ্যাঁ, অগাস্ট আচ্ছা ঠিক আছে স্যার, অর্গানেটটা এটা শেষ হোক, তারপরে তো স্যার এটা এটা শেষ পরে হয়ে এইটারই আপনাদের জন্য রেলিভেন্ট একটা আছে, ল্যান্ডস্কেপ ইভলিউশন সোশিও কালচার, যেটা ইনফরমেশনের উপর নির্ভর করে, এডুকেশনের উপর। সেটা এটা পরে স্যার এগুলো খুব জি, স্যার, ইন্টারেস্টিং, জি, তো এই জন্য বলতে খুব ওকে, স্যার। মানে সময় লাগে, কারণ এটা ছাত্ররা অলরেডি প্রচুর লেখা লিখতেছে যে এই এত আলোচনা থেকে তথ্যবহুল অনেক কিছু ক্লাস, শিখলাম সবাই স্যার, লিখতেছে, ছাত্ররা সবাই লিখতেছে। লিখতেছে, স্যার। আর এই চাটে চ্যাটিং লিখছে এর আছে। কোশ্চেন গুলো দেখতেছি আর আচ্ছা। আপনাকে বলবো স্যার। আচ্ছা, এই যে আমরা এখানে দেখলাম কি লয়ার স্টেজ অফ বারবারিজম এবং মিডল স্টেজ অফ বারবারিজমে বর্বর দশার এই মধ্য এবং নিম্ন স্তরে এসে মানুষ কিন্তু প্রমিনেন্ট যে জিনিসটা শিখলো সংস্কৃতির মধ্যে, সেটা হলো তার প্ল্যান্ট এবং এনিম্যালকে তারা ডোমেস্টিকেট করতে পারবে, গৃহপালন করতে, অর্থাৎ নিজে তৈরি করতে পারবে। অর্থাৎ এনিম্যাল থেকে পুনরুৎপাদন করা, বাচ্চা তৈরি করা, পশুর থেকে তাদেরকে গৃহপালিত করা, এটা একটা বড় কাজ। এবং এটাই তাদের খাদ্যের সংস্থান করছে একটা সময়ে, যেটা শিখেছে কিন্তু এই ওর নাম কি, হেনরি মর্গান, ওই রেড ইন্ডিয়ানদের কাছ থেকে। রেড ইন্ডিয়ানরা ঘোড়ার বড় পাল লালন পালন করত, গরুর বড় পাল, বড় টেক্সাসে বিশাল বিশাল পাল ছিল, বিশাল ছিল। এগুলোর উপরে আপনারা নিশ্চয়ই রেড ইন্ডিয়ানদের লাইফের উপরে ওই যে বই পড়েছেন ছোটবেলায়, একটা সময় কি সিরিজ জানি বলতো, এগুলা ওয়েস্টার্ন সিরিজের বইয়ের মধ্যে এগুলো ছিল। আচ্ছা, আপার স্টেজ অফ বারবারিজমে এসে মানুষ আয়রনের ব্যবহার, অর্থাৎ লোহার আবিষ্কার, মাটির আবিষ্কার করলো আইসা মিডল স্টেজ, লয়ার স্টেজ অফ বারবারিজমে মাটির পাত্র তৈরি শিখলো। সেই মাটির পাত্র তৈরি শিখার থেকে ইউজ অফ মেটালস, অর্থাৎ ধাতুর ব্যবহার, আয়রনের বা লোহার ব্যবহারটা শিখলো আসলে তারা বারবারিজম বা বর্বর দশার মধ্য পর্যায়ে এসে। এবং এই বর্বর দশার মধ্য পর্যায়ে এসে যখন লোহার ব্যবহার শিখলো, তখন কিন্তু প্রকৃতি তার বশ্যতা স্বীকার না করে আর পারলো না। সে নানান ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করা শিখলো, ও নিড়ানি আবিষ্কার করলো, লাঙ্গল জোয়াল আবিষ্কার করলো এই সময়ে এসে। অর্থাৎ জমি বেশি পরিমাণে করা, চাষবাস করার আয়ত্ত করলো। অর্থাৎ এই সময়টা এসে মানুষের মধ্যে যখন এই লোহার আবিষ্কার মানুষের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনে বারবারিজম বা বর্বর দশায়। এরপরে আসলো এই সভ্য দশা, যেটা 5 থেকে 7,000 বছর আগে শুরু হয়েছে। সভ্যতাগুলো প্রাচীন সভ্য, বেবিলিয়নিয়ান সিভিলাইজেশন বলি, তারপরে আমরা বলি মিশরীয় সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, আমাদের সিন্ধু সভ্যতা, চাইনিজ সিভিলাইজেশন, অথবা গ্রিক এবং রোমান সিভিলাইজেশন। তবে সবচেয়ে পুরনো হলো এখানে মেসোপটেমিয়ান বা বেবিলনিয়ান সিভিলাইজেশন, যেটা ইরাকে ফোরাত নদীর তীরে, দজলা ফোরাত নদীর তীরে যে সিভিলাইজেশন সভ্যতা শুরু হয়েছে। সেখানে এসে মানুষ কিন্তু এই 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 ইয়ের শুরু করে আর কি, অর্থাৎ কৃষি পুরাদস্তুর কৃষি কাজ শুরু করে। অর্থাৎ আমরা আমরা ইয়েতে মিশরীয় সভ্যতায় দেখি সমুদ্রের নীল নদের তীরে বাঁধ দিয়া পানি আটকায় রাখা, সেই পানি দিয়া সেচ কাজ করতো তারা এবং ফসল উৎপাদন করত। এইভাবে কিন্তু মানুষের জীবনের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন, একটা বৈপ্লবিক পরিবর্তন আসে। এবং এই যে কৃষির আবিষ্কার, এই কৃষির আবিষ্কারই মানুষের খাদ্যের নিশ্চয়তাটাকে নিশ্চিত করে। যখন কৃষির আবিষ্কার করলো, এই তাদের খাদ্য নিশ্চিত হলো, বিভিন্ন রকমের কৃষি উৎপাদন, ওদিকে এনিম্যাল হাজবেন্ডারি, ওদিকে বিভিন্ন রকমের ধাতুর ব্যবহার, এগুলো মানুষকে আস্তে আস্তে স্থানীয় বাণিজ্য, তারপরে আঞ্চলিক বাণিজ্য, তারপরে বহির্বাণিজ্যে তাকে নিয়ে যায় এবং সভ্যতার বিকাশ এইভাবে করতে থাকে, আন্তঃদেশীয় কাছে নিয়ে আসে। এইভাবে আমরা দেখি লুইস হেনরি মর্গানের
যে তিনটা 3 স্টেজেস অফ সিভিলাইজেশন, সেভেরজারি বন্য দশা, বর্বর দশা হলো বারবারিজম। এই দুইটারই তিনটা করে সাব স্টেজ আছে। আর একটা হলো সিভিলাইজেশন থ্রু ফ্রম সেভেরজারি থ্রু বারবারিজম টু সিভিলাইজেশন। মানুষ সভ্যতায় রূপান্তর, সভ্য মানুষের রূপান্তরিত হয় বা সভ্যতাকে সৃষ্টি করে মানুষ সভ্য হয়। এই জায়গাটা হলো এইভাবে একটা ইভলিউশনারি স্কিম তৈরি করেছে লুইস হেনরি মর্গান। তো যাই হোক, আজকাল ক্লাসে তো আমরা পারলাম না আপনাদের এই সোশিও কালচারাল যে ইভলিউশনটা, এটার আসলে আরেকটা ক্লাস নিলে লুইস লেন্সকি, জেরহার্ড লেন্সকি, তার একটা এইরকম একটা আছে, 4টা স্টেজ আছে, ফ্রম প্রি ইন্ডাস্ট্রিয়াল টু ইন্ডাস্ট্রিয়াল থ্রু পোস্ট ইন্ডাস্ট্রিয়াল টু পোস্ট মডার্ন। এই যে এই জায়গাটা এসে আপনারা যারা ইনফরমেশন সায়েন্সের লোক, তাদের জন্য মোস্ট রেলিভেন্ট হবে এই ইভলিউশনারি স্কিমটা। এইটা আমার মনে হয় আরেকটা ক্লাস এটার উপরে নিতে পারলে আপনাদের জন্য ভালো হবে। জি জি স্যার, আমরা আরেকটা ক্লাস আপনাকে দিব স্যার, অবশ্যই। হ্যাঁ, আরেকটা ক্লাস নিতে হবে আপনাকে স্যার এটার উপরে। না, আবার বলছিল যে ওই যে ইয়ের উপরে, কোথায়, বেসিক কনসেপ্টস অফ সোশিওলজি। স্যার এটা হচ্ছে স্যার আগামীকাল আমাদের অফ ডে, বুধবার, বৃহস্পতিবারের দিন 3টার সময় স্যার আপনি আমাকে একটু শিডিউল দেন স্যার। বৃহস্পতিবার 3টায় পারবো, আমি তো বাসায় থাকি। আমি স্যার আজকেই প্রতিদিনই আপনাদের সাথে কথা বলতে। তাহলে স্যার আজকেই মোটামুটি শিডিউল ফাইনাল করে দেন যে বৃহস্পতিবার 3টায় শিডিউল আপনি ফাইনাল নেবেন। করে দিলাম স্যার। আমি রুটিনটা দেখলাম স্যার, এবং এখান থেকে একটা কোশ্চেন সব সময় হয়, সামাজিক বিবর্তন। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে এটা বলেন।